এর আগে আমার এই চ্যানেলে জীবন স্মৃতি সম্পর্কে দুখানি আলোচনা প্রকাশিত হয়েছিল। সেই দুখানি আলোচনাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃদেব, তার হিমালয় যাত্রা এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তার শিক্ষা, এই নিয়ে খানিক আলোকপাত করেছিলাম। সেই যে অংশগুলি ছিল সেখানে কিভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠছেন বা রবীন্দ্র সাহিত্য কিভাবে আস্তে আস্তে নির্মিত হচ্ছিল সেই বিষয়ে আলাদা করে কোনো কিছু বলা হয়নি। আজকের এই যে পর্ব, সম্ভবত এই পর্বটি বড় হতে চলেছে, যে কারণে এটিকে আমি দুটি ভাগে ভাগ করে দেব। এই দুই পর্ব বা এই দুই ভাগে আমরা জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের যে অংশটা জীবন স্মৃতিতে প্রতিফলিত হয়েছে সেই বিষয়টা। পর্বটিতে আমরা বলা যেতে পারে যে জীবন স্মৃতির প্রত্যাবর্তন অংশ থেকে শুরু করে একেবারে শেষ অংশ অর্থাৎ কড়ি ও কোমল, এই যেগুলি পর্যায়গুলি রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে তুলে ধরেছিলেন, সেখান থেকে তার যে সাহিত্যের অংশটা, কিভাবে রবীন্দ্র সাহিত্য গড়ে উঠছে বা সাহিত্যের আরম্ভ কিভাবে হচ্ছে, এই পুরো বিষয়টির উপরে আলোকপাত করব। তার সঙ্গে সঙ্গে এই যে বাকি অংশটারও একটা ধারাবাহিক আলোচনা থাকবে। আশা করি পর্ব দুটি আপনাদের ভালো লাগবে, সেই কারণে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি আগেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির দুটি অংশ নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম, তবে আজ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে খানিক আলোকপাত করা যেতে পারে। এর আগে আমরা জেনেছিলাম যে পিতার সঙ্গে তার হিমালয় যাত্রার কাহিনী। সেই নব কৈশোরে এমন যাত্রা প্রথম তার সাহিত্যিক মনে পুষ্টি জুগিয়েছিল। তারপর ছিল বাড়ির পরিবেশ এবং বিভিন্ন বন্ধু সুহৃদদের সাহচর্য। লেখক নিজেই বাড়ির আবহাওয়া অংশে বলেছেন, তার জীবনের এক সুযোগ ও সুবিধা ছিল বাড়িতে সাহিত্যের আবহাওয়ার উপস্থিতি। লেখকের খুড়তুতো দাদা গুণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার অন্যতম প্রথম সাহিত্যিকের কদর দেওয়ার মানুষ। তার খুড়তুতো দাদা গুণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার অন্যতম প্রথম সাহিত্যের কদর দেবার মানুষ। অপরিসীম স্নেহে কিশোর কবির অদ্ভুত রচনাগুলিকে তিনি তখন বড়ই প্রশ্রয় দিয়েছিলেন। তাছাড়া সে সময় রবির আরো এক সুহৃদ ছিলেন অক্ষয়চন্দ্র চৌধুরী, যিনি সাহিত্যের সভায় সবার সমবয়সী। প্রয়োজনে তিনি বালকদের দলে বালক হয়ে উঠতে পারতেন। তাই ছোট রবি এটির সঙ্গ উপভোগে গ্রহণ করে নিত বৈষ্ণব পথ থেকে শুরু করে বহু ইংরাজি কাব্যের রসবস্তু, যা তার সাহিত্য জীবনের ভিত হয়ে ক্রমেই প্রসারিত হয়েছিল। রবীন্দ্রনাথের ভিত নির্মাণে আরো যে কজন মানুষ ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যের শিক্ষায়, ভাবের চর্চায় ও সঙ্গীত বোধ নির্মাণের তার অন্যতম সহায়ক ছিলেন। সেই সময়ে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর দ্বারা বাংলা সাহিত্যে গীতি কবিতার আগমন লক্ষ্য করা যায়। তিনিও কবির সাহিত্য রচনার উৎসাহ দানের ক্ষেত্রে পরোক্ষভাবে প্রভাব ফেলেছিলেন, যদিও বিহারীবাবুর রচনার প্রতি আকর্ষণ সৃষ্টি করেছিলেন কাদম্বরী দেবী বা তার বউ ঠাকুরানী। লেখক নিজেই বলছেন একটি অংশটির নাম সাহিত্যের সঙ্গী, সেখানে তিনি নিজেই স্বীকার করেছেন, সাহিত্যে বউ ঠাকুরানীর প্রবল অনুরাগ ছিল। বাংলা বই তিনি যে পড়িতেন কেবল সময় কাটাইবার জন্য তাহা নহে, তাহা যথার্থই তিনি সমস্ত মন দিয়া উপভোগ করিতেন। তাহার সাহিত্য চর্চায় আমি অংশী ছিলাম।
এই নানা রকমের প্রভাব এক বিশাল সময় জুড়ে লেখকের মধ্যে আবদ্ধ হয়েছিল তার সেই ছেলেবেলায়। 1872 সালে জ্ঞানাঙ্কুর নামে একটি কাগজ প্রকাশিত হলে রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থ সমালোচনা তাতেই প্রকাশ পায়। সেই সমালোচনার নাম রবীন্দ্রনাথ এখানে উল্লেখ করেননি, তবে মজার ছলে বেশ কয়েকটি কথা বলেছেন এবং সমালোচনাটা যে কাঁচা ছিল সেই বয়সে সেটাও আমরা বুঝতে পারি। সেটি তার সম্ভবত প্রথম প্রকাশ সাহিত্যে হাতেখড়ি। এরপর ভানু সিংহের কবিতা। রবীন্দ্রনাথের এই অংশে একটি বিশেষ জায়গা রয়েছে যা পড়তে সত্যি খুব ভালো লাগে। ভানু সিংহের কবিতা অংশে রবীন্দ্রনাথ বলছেন, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের ওপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহনা কুসুম কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন লোককে পড়িয়া শুনাইলাম, বুঝিতে পারিবার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করিতে পারে না। সুতরাং সে গম্ভীর ভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ তো, এ তো বেশ হইয়াছে। এবং সেই ব্যক্তি এতটাই নাকি উপভোগ করেছিলেন যে তিনি বলেছিলেন, এ পুঁথি আমার চাই। তার মনে হয়েছিল এও বোধহয় চণ্ডীদাস বিদ্যাপতির মতোই কোনো বিখ্যাত কবির লেখা। তখন গর্ব ভরে সেই কিশোর রবীন্দ্রনাথ বলেছিলেন, এ লেখা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়া নিশ্চয়ই বাহির হইতে পারে না, কারণ এ আমার লেখা। বন্ধু গম্ভীর হইয়া কহিলেন, নিতান্ত মন্দ হয় নাই। সে সময় রবীন্দ্রনাথ এই কাব্যগুলি কবিতাগুলি লিখেছিলেন, ভানু সিংহের পদাবলী রচনা করেছিলেন বটে, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে লেখাগুলি অতীব সুন্দর হলেও ভানু সিংহের কবিতা একটু বাজিয়ে দেখলেই তা যেন মেকি হয়ে পড়ে। জ্ঞানাঙ্কুর পত্রিকায় রবীন্দ্রনাথের প্রথম প্রকাশ ঘটলেও আসলে তার প্রথম প্রকাশিত গ্রন্থ কিন্তু কবি কাহিনী, যা ভারতী পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। এবার এই ভারতী পত্রিকার গুরুত্ব তাদের জীবনে ভীষণ একটি বড় জায়গা জুড়ে রয়েছে, কারণ রবীন্দ্রনাথের বাড়ি থেকেই প্রকাশিত হতো এই ভারতী নামক পত্রিকাটি। স্বাভাবিকভাবে সেখানে রবীন্দ্রনাথ তার প্রথম লেখা, মানে ভারতীতে প্রথম যে লেখা তিনি লিখলেন সেটি হচ্ছে কবি কাহিনী। না, আমি একটু ভুল করলাম, আসলে কাব্য হচ্ছে প্রথম কবি কাহিনী, কিন্তু এর আগে রবীন্দ্রনাথ মেঘনাদ বধ কাব্যের এক কাঁচা সমালোচনা লিখে খুব পরবর্তীকালে লজ্জিত হয়েছিলেন। এই যে কবি কাহিনী, এই কবি কাহিনী প্রকাশের বহু পরে বালক কবির এমন অনুভব দেখে বয়স্ক কবি কিন্তু যার পর নাই লজ্জিত হন। তবে তিনি নিজেই বলেন, এমন উৎসাহের আগুন পরের রবীন্দ্রনাথকে বহুলাংশে গড়ে তুলতে সাহায্য করেছিল। আমরা বুঝি যে এই বাল্য রচনার মধ্যে দিয়েই কবির পরিণত বয়সের এক বিশিষ্ট ভাব এবং চিন্তার ছায়াপাত ঘটেছিল। তবে আমরা এটাও বুঝি যে মানে পরের অংশ থেকে বুঝতে পারি যে রবীন্দ্রনাথের এমন বাল্যকালের বিশ্বাস, আশা এবং উল্লাস সর্বক্ষেত্রে বিফলে যায়নি। এরপর লেখক যখন বিলাত যাত্রা করলেন, কারণ আমরা জানি যে এর পরে তিনি আমেদাবাদ গিয়েছিলেন, সেখানে তার দাদার সঙ্গে কিছুদিন ছিলেন এবং তার দাদার সঙ্গে পরবর্তীকালে তিনি বিলাত যাত্রা করেন। যখন তিনি সেই কার্য করলেন, সেই সময় ইউরোপ প্রবাসীর পত্র নামে একটি ধারাবাহিক রচনা, ভ্রমণ সাহিত্য, যা ভারতীতে প্রকাশিত হয় এবং এটি প্রকাশিত হলে রচনাকারের ভবিষ্যৎ সম্পর্কে পাঠক পরবর্তীকালীন যে আলো তা কিন্তু দেখতে পেয়েছিলেন। কারণ এই ইউরোপ প্রবাসীর পত্র বাংলা সাহিত্যে ভ্রমণ সাহিত্যের এক নতুন ধারার সূচনা করেছিল। ঠিক এই বিলেতে থাকাকালীন আরো এক কাব্যের পত্তন হয়, যা তিনি দেশে ফেরত এসে সমাপ্ত করেন। সেই কাব্যের নাম ভগ্ন হৃদয়। এটিকে বলা যেতে পারে রবীন্দ্রনাথের প্রথম গীতিকাব্য।
ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্যের নাকি এই কাব্য বড়ই পছন্দ হয়েছিল। আর কবির নিজের মতে এই কাব্যে কল্প অনুভূতি ছিল তীব্র, যার ওজন করবার সত্য পদার্থ ছিল না, কেবল নিজের মনটাই ছিল যা তিল থেকে তাল হয়ে উঠত।